প্রিয় ছাত্রছাত্রীরা, পূর্বের ক্লাসগুলিতে আমরা বাংলা নাট্য সাহিত্যের উদ্ভব বিকাশ, বাংলা নাটকের ক্ষেত্রে মাইকেল মধুসূদন দত্তের অবদান, দীনবন্ধু মিত্রের অবদান এবং তাদের বাংলা নাট্য সাহিত্যের ক্ষেত্রে যে বৈশিষ্ট্য, স্বাতন্ত্র্য, এগুলি আলোচনা করেছি। আজ আমরা যে বিষয়টিতে চলে যাব সেটি হল নাট্যকার গিরিশচন্দ্র ঘোষ, যিনি আসছেন 1844-এ। বাংলা নাট্য আন্দোলনের ইতিহাসে এই গিরিশচন্দ্র ঘোষ এক স্মরণীয় ব্যক্তিত্ব। তার কারণ হিসাবে যদি আমরা বলি, সাধারণ মানুষের উপযোগী করে নাটক লেখা এবং সাধারণের প্রবেশাধিকারের জন্য বাংলা রঙ্গমঞ্চ প্রতিষ্ঠার উদ্যোগ যিনি নিয়েছিলেন, তিনি কিন্তু এই গিরিশচন্দ্র ঘোষ। স্বাভাবিকভাবেই নাট্য সাহিত্যে তিনি স্মরণীয় হয়ে যে থাকবেন সে কথা বলার অপেক্ষা রাখে না। এবং শুধুমাত্র সাধারণ মানুষের জন্য নাটক রচনা করা নয়, নাটক আমরা তো দেখব তিনি কি নাটক রচনা করেছেন, তার সৃষ্টি, কিন্তু সেগুলোকে যদি আমরা সরিয়ে রাখি, সেগুলো ছাড়াও আর কি কি কাজ তিনি করেছেন, এছাড়াও সাধারণ রঙ্গালয়ের প্রতিষ্ঠা, রঙ্গমঞ্চ পরিচালনা, অভিনয় শিল্পের শিক্ষাদান এবং নাট্য গোষ্ঠী তৈরি করা, এতগুলো, অর্থাৎ বলা যেতে পারে নাট্যকার, অভিনেতা, নট গুরু, নাট্য পরিচালক, স্থায়ী রঙ্গমঞ্চের উদ্যোক্তা এবং অভিনয় শিল্পের যে শিক্ষক, এই প্রত্যেকটা ক্ষেত্রে তার অবদান আমরা দেখেছি। এবং তিনি ছিলেন যেন পুরোপুরি মঞ্চের মানুষ, একাধারে প্রযোজক, মঞ্চাধ্যক্ষ, অভিনেতা, নাট্যকার। অভিনেতা হিসাবে তাকে আমরা গ্যারিকের সঙ্গে তুলনা করেছি এবং নাট্যকার হিসাবে কেউ কেউ আর কি শেক্সপিয়ারের সঙ্গে তাকে তুলনা করে থাকেন। এই নাটক লিখে, অভিনয় করে তিনি সমকালের মানুষকে আকর্ষণ করেছিলেন এবং অনধিক 80খানি নাটক তিনি রচনা করেছিলেন। গিরিশচন্দ্র জানতেন যে নাট্য রস প্রকাশের ভিত্তি হল রঙ্গমঞ্চ এবং সাধারণ মানুষের মর্মের মতো করে কিভাবে নাটক রচনা করতে হয়, এই ব্যাপারটা কিন্তু গিরিশচন্দ্র জানতেন। সেই জন্য আমরা দেখতে পাই যে তিনি বিভিন্ন শ্রেণীর নাটক রচনা করে বাংলা নাট্য সাহিত্যে যেমন সমৃদ্ধি সাধন করেছেন, ঠিক তেমনি সাধারণ মানুষের, অর্থাৎ আমাদের নাট্যরস পিপাসা চরিতার্থ করতে পেরেছেন। এই রঙ্গালয়ের ক্ষেত্রে গিরিশচন্দ্রের ভূমিকা স্মরণ করতে গিয়ে রঙ্গালয়ের 30 বছর গ্রন্থে অপরেশ মুখোপাধ্যায় লিখেছেন, গিরিশচন্দ্র এদেশে নাট্যশালার প্রতিষ্ঠা করিয়াছিলেন, মানে তিনি অন্য দ্বারা ইহার প্রাণ রক্ষা করিয়াছিলেন, বরাবর স্বাস্থ্যকর আহার দিয়া ইহাকে পরিপুষ্ট করিয়াছিলেন, ইহার মজ্জায় মজ্জায় রস সঞ্চার করিয়া ইহাকে আনন্দপূর্ণ করিয়া তুলিয়াছিলেন। আর এই জন্যই গিরিশচন্দ্র ফাদার অব দ্য নেটিভ স্টেজ, ইহার খুড়া জ্যাঠা আর কেহ কোনোদিন ছিল না। যদি তার জন্ম পরিচয় সম্পর্কে একটু সংক্ষেপে জেনে নিই, 1844-এর 28 ফেব্রুয়ারি তিনি উত্তর কলকাতার বাগবাজারের বোসপাড়া লেনে জন্মগ্রহণ করছেন। একটি ইংরেজি কোম্পানিতে কাজ করার সময় তিনি নাটক ও গান বাজনার প্রতি আকৃষ্ট হন। প্রথমে হাফ আখড়াই দলের বাঁধনদার ছিলেন, এমনকি 1867-তে তিনি একটি যাত্রার দলও গঠন করেন। এই সময় শর্মিষ্ঠা নাটকের গীতিকার রূপে মঞ্চে স্বীকৃতি লাভ করেন। এর 2 বছর পর বাগবাজারে একটি রঙ্গমঞ্চ প্রতিষ্ঠা করেন। এরপর তো ন্যাশনাল থিয়েটার নামে সাধারণ রঙ্গমঞ্চ, যদিও উদ্যোক্তার সঙ্গে মতভেদ হওয়ায় তিনি গ্রেট ন্যাশনাল থিয়েটার স্থাপন করেন। কিন্তু আরেকটি বিষয় যেটা গিরিশচন্দ্রের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে, যে শৈশবে গিরিশচন্দ্র আস্তিক ছিলেন ঠিকই, কিন্তু 26 বছর বয়সে তিনি গোঁড়া নাস্তিক হয়ে উঠেছিলেন। কিন্তু এই নাস্তিক গিরিশচন্দ্র পরপর কয়েকটি শোকের আঘাতে বিপর্যস্ত হতে হতে অলৌকিকের প্রতি শ্রদ্ধা ফিরে পেলেন এবং এই সময়ে
তিনি শ্রীরামকৃষ্ণের সান্নিধ্যে আসেন এবং সেই শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের সংস্পর্শে আসার ফলে তার মধ্যে আস্তিকতার সূচনা হয়। তার ভক্তিমূলক নাটকগুলি তার প্রমাণ। নাটকের সঙ্গে যুক্ত থাকার সময় তিনি শ্রীরামকৃষ্ণ দেবের সংস্পর্শে আসেন। তার গৃহী শিষ্যরূপে দক্ষিণেশ্বরে অন্যান্য ভক্তদের কাছেও কিন্তু গিরিশচন্দ্রের সুপরিচিতি বাড়ে সেই সময়। এমনকি তিনি ঠাকুরের অবর্তমানে তার শিষ্যদের সংকটকালে অভিভাবকের মতো হয়ে ওঠেন। শ্রীমা সারদা দেবীরও স্নেহ আস্থা ভাজন বা আস্থা অর্জন করেন তিনি। ঠাকুরও মাঝে মাঝে গিরিশচন্দ্রের নাটক দেখতে আসতেন। বিনোদিনী প্রমুখ বহু অভিনেত্রীকে গিরিশচন্দ্র কিন্তু অভিনয় শিক্ষা দিয়েছেন। এবারে যদি তার নাট্য প্রতিভার দিকে আমরা তাকাই, তার নাট্য সৃষ্টির দিকে আমরা তাকাই, তাহলে দেখতে পাবো যে অজস্র তার সৃষ্টির সম্ভার। প্রথমত তিনি গল্প উপন্যাস কাব্যের নাট্যরূপ দিয়েছেন, যেমন কপালকুণ্ডলা, বিষবৃক্ষ, দুর্গেশ নন্দিনী, এমনকি মেঘনাদবধ কাব্য, জমালয়, জীবন্ত মানুষ, পলাশী যুদ্ধ, চোখের বালি, এগুলোর নাট্যরূপ দিয়েছেন। আবার পাশাপাশি তিনি রচনা করছেন গীতিনাট্য। তিনি গীতিনাট্য নিয়েই কিন্তু নাট্যমঞ্চে অবতীর্ণ হয়েছিলেন এবং তার মধ্যে উল্লেখযোগ্য আগমনী, অকাল বোধন, দোল লীলা, মোহিনী প্রতিমা ইত্যাদি। তবে এগুলো কিন্তু দর্শকদের মনোরঞ্জন করতে সেই সময় সমর্থ হয়েছিল ঠিকই, তবে সাহিত্য সৃষ্টি হিসেবে কিন্তু, যদি আমরা সাহিত্যের দিক থেকে দেখি, সাহিত্য সৃষ্টি হিসাবে খুব একটা সার্থক হয়ে ওঠেনি। এরপর গিরিশচন্দ্রের সর্বাধিক কৃতিত্ব যে নাটকে, সেটি হলো পৌরাণিক নাটক। গিরিশ প্রতিভা শ্রেষ্ঠ সৃষ্টি এই পৌরাণিক নাটক, এবং তার মধ্যে যে উল্লেখযোগ্য নাটক আমরা দেখতে পাই, রাবণ বধ, অভিমন্যু বধ, সীতার বনবাস, সীতার বিবাহ, লক্ষণ বর্জন, রামের বনবাস, সীতা হরণ, পাণ্ডবের অজ্ঞাতবাস, নিমাই সন্ন্যাস, চৈতন্য লীলা, বিল্লমঙ্গল, জনা, পাণ্ডব গৌরব, বহু বিচিত্র সৃষ্টি তার, এবং বহু বিচিত্র পৌরাণিক নাটক তিনি সৃষ্টি করেছেন। এই নাটকগুলির বিষয় উৎস বাঙালির চিরকালের সমাদৃত সেই কৃত্তিবাস, কাশিদাস এবং নবদ্বীপ প্রসঙ্গ। বিচিত্র বিষয় পল্লবিত হলেও একটি মাত্র সামান্য লক্ষণ দ্বারা এই নাটকগুলোকে এক সূত্রে বাঁধা যায়, সেটা হলো ভক্তি রস। এই প্রত্যেকটি নাটকের মধ্যে যে রস আমরা দেখতে পাই সেটি হলো ভক্তি রস। রামকৃষ্ণদেবের প্রত্যক্ষ প্রেরণায় নাট্যকার, নাট্যমঞ্চ এবং অভিনেতারা ভক্তি ভাবাবেগে আলোড়িত হয়েছিলেন সেই সময়। এমনকি সমকালের এক নাট্যকার অমৃতলাল বসু তিনি লিখেছিলেন, লিখিলা চৈতন্য লীলা হীরক হইল শিলা, নাট্যশালা হলো তীর্থ, ভক্ত মেলা থিয়েটার। ভক্তিরস এবং অবতার কল্প মহাপুরুষদের জীবন অবলম্বনে ভক্তি ব্যাকুলতা ও ধর্মাদর্শের প্রকাশ এই নাটকগুলোর মূল লক্ষণ হয়ে উঠেছিল। এবং গিরিশচন্দ্র সেই ভক্তি বিশ্বাসের মধ্যে দিয়েই ব্যক্তি মুক্তির কারণের সঙ্গে যে এক হয়েছিলেন, অর্থাৎ ব্যক্তি মুক্তি কামনা করেছিলেন, তা সেই পৌরাণিক নাটকগুলির মধ্যে আমরা সেগুলো দেখতে পাই। এছাড়াও গিরিশচন্দ্রের পৌরাণিক নাটকের বিশেষ লক্ষণ হলো দৈবানুগত্য অদৃষ্টবাদ। এই দিকটাও মনে রাখতে হবে। এই দিকটা কিন্তু সমাজতাত্ত্বিক বিচারও গুরুত্বপূর্ণ। ইংরেজি শিক্ষিত বাঙালি জাতির কাছে দৈবের প্রতি মধ্যযুগীয় অন্ধবিশ্বাস কেন ফিরে এলো? মুষ্টিমেয় ইংরেজি শিক্ষিত লোকের এই ভক্তি ও বিশ্বাস না থাকলেও বেশিরভাগ জনসাধারণ সেদিন কিন্তু অন্তর থেকে অনুভব করেছিল এই ধর্মবোধের তাড়না। এই ধর্মবোধ কিন্তু শুধু ঈশ্বর সাধনার অঙ্গ নয়, তা পারিবারিক জীবনের সম্পর্কে ও সম্বন্ধেরও নিয়ন্তা বলা যেতে পারে। এরপরে আমরা পাই তার ইতিহাস নির্ভর যে সমস্ত রচনা, অর্থাৎ ঐতিহাসিক নাটক। এর মধ্যে ইতিহাস নির্ভর বেশ কিছু স্বদেশী নাটক আমরা পাই।
বিংশ শতকের সূচনায় বঙ্গভঙ্গ আন্দোলনের প্রভাবে যখন অন্যান্য স্বদেশ প্রেমিক মানুষের মতোই গিরিশচন্দ্র কিন্তু স্বদেশী ভাবে অনুপ্রাণিত হয়ে এই ইতিহাস নির্ভর নাটকগুলো লিখেছিলেন। তার মধ্যে উল্লেখযোগ্য হল সিরাজ দৌল্লা, মীর কাসিম, ছত্রপতি শিবাজী, অশোক, সতনাম ইত্যাদি। এগুলির মধ্যে কিন্তু শুধু ইতিহাসের তথ্যনিষ্ঠা নয়, পরাধীনতার নাগপাশ মোচনে স্বদেশী যোদ্ধাদের কীর্তি কাহিনী প্রকাশ করাই ছিল গিরিশচন্দ্রের উদ্দেশ্য। তবে স্বাদেশিক উচ্ছ্বাস, স্থানকাল পাত্রের অনৈতিহাসিকতা, অতি নাটকীয় ভাবাবেগ, বাস্তববোধের অভাবের ফলে সার্থক ঐতিহাসিক নাটকের বৈশিষ্ট্য থেকে বঞ্চিত হয়েছিল এগুলো। তবুও জীবনের শেষ পর্যায়ে রচিত হয় শান্ত ভক্তি ভাবের নাটক শঙ্করাচার্য, অশোক, তপোবন, এগুলোর মধ্যে যেমন বাস্তবতার অভাবও আমরা প্রকট হতে দেখেছি, আবার ভক্তি ধর্মের আধিক্য, তার ফলে ইতিহাসের রসও যেখানে অবরুদ্ধ হয়ে পড়েছে সেটাও আমরা দেখেছি। তবুও এই ঐতিহাসিক নাটক, এই বিচিত্র ধারার নাটক লেখার ক্ষেত্রে বা আমাদের উপহার দেওয়ার ক্ষেত্রে তার কিন্তু অবদান যথেষ্ট। যদি গিরিশচন্দ্রের সামাজিক নাটকের কথা আমরা একটু বলি, গিরিশচন্দ্র সামাজিক সমস্যা নিয়ে বহু নাটক লিখেছিলেন। ভাইয়ের প্রতারণা নিয়ে লিখেছেন প্রফুল্ল নাটক, বন্ধুর বিশ্বাসঘাতকতা নিয়ে লিখেছেন হারানিধি, ভাইদের মধ্যে বিরোধ নিয়ে মায়াবসান, পণ প্রথা নিয়ে বলিদান বিখ্যাত নাটক তার, বাল্য বিধবার সমস্যা নিয়ে শাস্তি কি শান্তি, এমনকি ভাইপোর ষড়যন্ত্র নিয়ে গৃহলক্ষ্মী ইত্যাদি। অর্থাৎ শহর কলকাতার গৃহ কলহ কণ্টকিত পরিবার জীবন অথবা পতিতা পল্লীর অন্ধকার জগৎ, এই সব নাটকে প্রত্যক্ষ অভিজ্ঞতার আলোকে উদ্ঘাটিত করেছেন গিরিশচন্দ্র। এবং এই সমস্ত নাটকের মধ্যে সর্বাপেক্ষা উল্লেখযোগ্য যদি কোনো নাটক আমরা চিহ্নিত করি, সেটি হল তার শ্রেষ্ঠ কীর্তি প্রফুল্ল নাটক। এছাড়াও গিরিশচন্দ্র ঘোষ বেশ কিছু প্রহসন রচনা করেন। গিরিশচন্দ্রের প্রহসনগুলি মূলত রঙ্গমঞ্চের দিকে লক্ষ্য করেই রচিত। আধুনিক সভ্যতার দোষ ত্রুটি, উন্মার্গগামী চরিত্র, সামাজিক ভ্রষ্টতা তার প্রহসনগুলির মূল অবলম্বন। অবিনাশ গঙ্গোপাধ্যায় সপ্তমীতে বিসর্জন নামক প্রহসনের আলোচনা প্রসঙ্গে তিনি লিখেছিলেন, ইংরেজিতে যাকে এক্সট্রাভ্যাগান্ট বলে, ইহা সেই প্রকৃতি, ইহা সম্বন্ধে অধিক আলোচনা নিষ্প্রয়োজন। সামাজিক নাটক বাস্তব সংসারের ঘটনা ও চরিত্র লইয়া রচিত হয়। এইরূপ বিদ্রুপাত্মক প্রহসনের গল্প এবং চরিত্র বাস্তব রাজ্যের প্রান্তসীমা হইতে আহরিত হইয়া থাকে, ইহার সকলই উচ্ছৃঙ্খল। এই জাতীয় নাটকের মধ্যে উল্লেখযোগ্য হল জৈসা কি তৈসা, শাস্তি কি শান্তি, এইগুলি। সব মিলিয়ে যদি আমরা গিরিশচন্দ্রের নাট্য স্বভাবের বৈশিষ্ট্যগুলোকে সাজাতে পারি একভাবে, তাহলে প্রথমত বলতে হয় সুকুমার সেন গিরিশচন্দ্রের যে নাট্য রচনার বৈশিষ্ট্যের কথা নির্দেশ করেছিলেন, তার মধ্যে যেমন প্রথমত ভক্তিভাব ও পৌরাণিক আদর্শের প্রতি আনুগত্য, নাটকের মাধ্যমে সাধারণ মানুষকে শিক্ষা দান। তার নাটক সাধারণ ও দর্শকদের তৃপ্ত করলেও নাট্য রসিকের কাছে সেগুলির আবেদন যদিও উল্লেখযোগ্য নয়। তার নাটকে অবতার কল্প পুরুষ বা আদর্শ চরিত্র থাকবে, যারা নাট্যকারের উদ্দেশ্যকে পরিস্ফুট করবে, এটা তার নাটকের একটি বৈশিষ্ট্য। ঘটনার অত্যধিক ভিড় তার নাটকে দেখা যায় এবং কলকাতার সাধারণ গৃহস্থ ঘরের ছবি তার নাটকের প্রধান উপজীব্য। এছাড়াও গিরিশচন্দ্রের নাটকে দেশীয় এবং জাতীয় ভাব বেশি পরিমাণে লক্ষ্য করা যায়। নাটকের পঞ্চাঙ্গ বিভাগ তিনি সর্বত্র মেনেছেন। শেক্সপিয়র ছিলেন গিরিশচন্দ্রের নাট্যাদর্শ। গিরিশচন্দ্র নিজেই বলেছেন যে মহাকবি শেক্সপিয়রই আমার আদর্শ, তাঁরই পদাঙ্ক অনুসরণ করে চলেছি। এছাড়াও গিরিশচন্দ্র সর্বাধিক কৃতিত্ব আমরা আলোচনা করেছি ভক্তিরসের পৌরাণিক নাটকে, কারণ তিনি উপলব্ধি করেছিলেন যে ভারতবর্ষের জাতীয়তার মূলে কিন্তু ধর্ম। ভারত ধর্মপ্রাণ, যাহারা লাঙ্গল ধরিয়া চৈত্রের রৌদ্রে খেতে পরিশ্রম করিতেছে, তাহারাও কৃষ্ণ নাম জানে, তাহাদেরও মন কৃষ্ণ নামে আকৃষ্ট।
যদি নাটকে সার্বজনীনতার প্রয়োজন থাকে তবে সে কৃষ্ণ নামেই হইবে। আর সেই জন্যই কিন্তু তিনি বাঙালি দর্শকদের মর্মাশ্রয় করে নাটক রচনার জন্য ধর্মকে আশ্রয় করেছিলেন। এছাড়াও আমরা যদি সংলাপের দিক থেকে একটু আলোচনা করি, সংলাপের ক্ষেত্রেও কিন্তু বাংলা নাটকে গিরিশচন্দ্র সবচেয়ে বেশি সংস্কার সাধন করেছেন। মধুসূদন ও দীনবন্ধুর গদ্য সংলাপের আড়ষ্টতা দীনবন্ধু কাটিয়ে উঠতে পেরেছেন, কারণ তিনি প্রথম সাবলীল ও গতিশীল সংলাপ নাটকের ক্ষেত্রে ব্যবহার করেছেন। আরেকটি উল্লেখযোগ্য ব্যাপার যেটা মনে রাখতে হবে, যে নাটকে গৈরিস ছন্দ ব্যবহার গিরিশচন্দ্রের নিজের নামের সঙ্গে সম্পর্কিত যে ছন্দ, নাটকে গৈরিস ছন্দের ব্যবহার সে বিষয়েও তার কৃতিত্ব ছিল। এই ছন্দের ব্যবহারে নাটকীয় ক্রিয়া যেমন নাট্যরূপ পেয়েছে তেমনি চরিত্রগুলিও হয়েছে জীবন্ত, গতিশীল, এবং এই ছন্দ ব্যবহারে নাটকের কথোপকথন কোথাও ক্লান্তিকর বলে মনে হয় না। এছাড়া ছিল তার চরিত্র, যেগুলো সহজ সরল সহজবোধ্য বলা যেতে পারে। অনেক পতিতা চরিত্র তার নাটকে বিবর্তিত চিত্ররূপে চিত্রিত হয়েছে। সবশেষে বলতে পারি, গিরিশচন্দ্রের নাটকে দোষ ত্রুটি থাকলেও কিংবা তার বেশিরভাগ নাটকগুলির নাট্যমূল্য কিঞ্চিৎকর হলেও এক সময়ের সাধারণ দর্শকদের মনোরঞ্জনের জন্য তিনি যেসব নাটক